হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো লাইটের উপরে কিন্তু আজকে এটা আমাদের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস অলরেডি সবাই দেখে নিয়েছো। দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা আলোর প্রতিসরণ এবং প্রতিসরণের উপরে বেস করে যে সমস্ত দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো। সাথে সাথে প্রতিসরাঙ্ক, কেন আমরা রামধনু দেখতে পাই, প্রিজমের ব্যাপারটি, যে প্রিজমের ব্যাপারের উপরে যে সমস্ত কোশ্চেন আছে, আলোর যে বর্ণালী বিশ্লেষণ, এই সমস্ত বিষয় এবং সাথে সাথে কিছু কোশ্চেন, এই সমস্তগুলো কিন্তু আমরা এই ক্লাসে কভার করব। তো আলোর প্রতিসরণের ব্যাপারটা কিন্তু বেসিক্যালি ক্লিয়ার হবে। তোমাদেরকে বলবো যে তোমরা যেরকমটা করো, যে নোট বানাও, সেরকমভাবে নোট বানাও এবং এই যে পিডিএফ কপি, সেই পিডিএফ কপি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ক্লাস হয়ে যাওয়ার পরে। আগেরগুলোও টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। যারা নতুন তাদেরকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তারপরে সেখান থেকে কিন্তু আগের পিডিএফ গুলো ফাইল সেকশনে গিয়ে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করি। তো আজকে দেখো, আমরা সবার আগে জানবো প্রতিসরণের সূত্রাবলী। ঠিক আছে, প্রতিসরণের যে বিভিন্ন সূত্রগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখবো। দেখো, প্রতিসরণের যে সূত্র, সেই সূত্রতে কি বলেছে, যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিদ্যুতের স্বচ্ছ মাধ্যমের দুটির অন্তঃতলের উপরে অঙ্কিত অভিলম্ব সকল একই সমতলে থাকে। তার মানে কি, যে আপতিত রশ্মি হচ্ছে, যে রশ্মির আপতন হচ্ছে, হ্যাঁ, এবং প্রতিসৃত যে রশ্মিটা হচ্ছে, সেই রশ্মি দুটো এবং তাদের দুটো মাধ্যমের বিভেদ তল। ধরে নাও, সাপোজ আমি এরকম একটা মাধ্যম আঁকলাম। ধরে নাও এই মাধ্যমটা, এটার মধ্যে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে জল রয়েছে। ঠিক আছে, তাহলে এর মধ্যে জল মাধ্যম রয়েছে, ঠিক জলের উপরে বায়ু মাধ্যম রয়েছে। তাহলে জল এবং বায়ুর সেপারেশন হচ্ছে কি, এই বরাবর হচ্ছে। ঠিক আছে, এই বরাবর সেপারেশন হচ্ছে। এবার আমি একটা কাজ করবো কি, এখানে একটা অভিলম্ব এঁকে নেবো। অভিলম্ব কি, অভিলম্ব হচ্ছে দুটো মাধ্যমের বিভেদ তলের উপরে লম্বভাবে যেটা থাকবে সেটা হচ্ছে অভিলম্ব হয়ে গেল। এবার আপতিত রশ্মি, মানে এই যে রশ্মির আপতন হলো, এবার বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে যাচ্ছে, তাহলে এই যে আলোর প্রতিসরণ হলো। তাহলে এরা সমস্ত ব্যাপারটা, মানে এই যে অভিলম্ব, এই যে আপতিত রশ্মি এবং এই যে প্রতিসৃত রশ্মি, এরা তিনজনেই কিন্তু কি হবে, একই সমতলে থাকবে। এটাই বলা হয়েছে প্রথম সূত্রতে। এবং দ্বিতীয় সূত্রতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বর্ণের আলো এবং নির্দিষ্ট মাধ্যম যুগল ক্ষেত্রে আপতন কোণের সাইনের অনুপাত এবং প্রতিসরণ কোণের, এটা কোণের হবে, কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক হয়। এবং এই যে সূত্রটা, এই যে দ্বিতীয় সূত্রটা, এই দ্বিতীয় সূত্রটা কিন্তু স্লেনের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে আপতিত রশ্মি, যেখানে রশ্মির যে আপতন হয়েছে এর কোণ যদি আই হয়, ঠিক আছে, এবং যে প্রতিসৃত রশ্মি হয়েছে এর কোণ যদি আর হয়, তাহলে কি আসবে, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু কি হবে, মিউ, মানে ধ্রুবক। ঠিক আছে, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু ধ্রুবক হবে। এবং এই যে প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা ভালো করে মনে রাখবে, প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, এটাকে কিন্তু স্লেনের সূত্র বলা হয়, স্লেনস ল বলা হয়, বা স্লেনের সূত্র কিন্তু বলা হয়। ঠিক আছে, এরপরে চলে আসবো পরের বিষয়, যে প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক ব্যাপারটা কি, দেখো, আলোক রশ্মি যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যায়, তখন আলোক রশ্মি দুটো মাধ্যমের বিভেদ তলের উপরে যে এই যে অভিলম্ব, সেই অভিলম্ব থেকে কিন্তু দূরেও সরে যেতে পারে, কাছেও সরে যেতে পারে। সেটা নির্ভর করে কিসের উপরে, সেটা নির্ভর করে পিওরলি আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। কোন মাধ্যম বলতে, আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তো যদি দেখা যায় যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম, অর্থাৎ যেটা পাতলা মাধ্যম, সেই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তখন কি হয়, আলোক রশ্মি অভিলম্বের দিকে সরে আসে। মানে ধরে নাও, সাপোজ এটা হচ্ছে একটা লঘু, লঘু মানে কি, পাতলা মাধ্যম। ঠিক আছে, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, তখন কি হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় এই যে আলোক রশ্মিটা কি হবে, এর টেন্ডেন্সি থাকবে এই যে অভিলম্বের কাছাকাছি আসা। ঠিক আছে, ঘন মাধ্যম হলে পরে কি চেষ্টা এর টেন্ডেন্সি কি থাকবে, অভিলম্বের কাছাকাছি আসা। কিন্তু ঠিক এর উল্টোটা যদি হতো, উল্টোটা মানে হচ্ছে এখানে লঘু মাধ্যমের বদলে ঘন মাধ্যম হতো, আর এখানে ঘন মাধ্যমের বদলে যদি লঘু মাধ্যম হতো, তাহলে কি হতো, আলোক রশ্মির টেন্ডেন্সি থাকতো এই যে অভিলম্ব, এই অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া। তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তখন কি হয়, আলোক রশ্মির টেন্ডেন্সি হচ্ছে অভিলম্বের দিকে সরে আসা। আর আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে, তখন তো বললাম সরে আসা। আর আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে, ঠিক এর উল্টো ব্যাপারটা, তখন কি হবে, আলোক রশ্মি অভিলম্বের থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এবার ব্যাপারটা তোমাদেরকে আমি দেখো আরো খুব সুন্দরভাবে বোঝাচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝে যাবে। মুখস্থ থাকবে, কিভাবে মুখস্থ থাকবে দেখো, এখানে আলোক রশ্মি কি হয়েছে, লঘু থেকে ঘনতে আসছে, লঘু থেকে ঘনতে আসছে, আমি এখানে অ্যারো দিলাম। ঠিক আছে, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে কোথায় আসছে, ঘন মাধ্যমের দিকে আসছে। তাহলে এখানে কি হচ্ছে, অবিলম্বের দিকে সরে আসছে। মানে কি, এখানে আপতন কোণ যদি আমি একটা সাপোজ একটা ভ্যালু ধরে নিলাম, এখানে আপতন কোণের ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সাপোজ আমি ধরে নিলাম আপতন কোণের ভ্যালু 30 ডিগ্রি।
তাহলে এখানে প্রতিসরণ কোণের মান কিন্তু অবশ্যই কি হবে, 30 ডিগ্রির কম হতে হবে। 30 ডিগ্রি কম মানে 20 ডিগ্রি হতে পারে, কারণ অবিলম্বের কাছে যত চলে আসবে তত কি হবে, তত হচ্ছে অ্যাঙ্গেল কম হবে। ঠিক আছে, তো এবার যদি উল্টো হতো, মানে আলোক রশ্মিটা ধরো এই দিক থেকে যাচ্ছে, এবার এইখান থেকে যাচ্ছে এই দিকে, তাহলে কি হতো, এখানে এখানে ঘনমাধ্যম, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যাচ্ছে তখন কি দেখো, এটা অবিলম্ব থেকে কি হবে, দূরে সরে যাবে। এই যে এটা দেখতে পাচ্ছ যে প্রথমে যখন ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, এর আপতন কোণ হবে কত, 20 ডিগ্রি, কিন্তু প্রতিসরণ কোণ তখন কত হয়ে যাবে, উল্টে 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে আসবে তখন কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসবে তখন অবিলম্বের দিকে সরে আসবে, দূরে নয় অবিলম্বের দিকে সরে আসবে। আর যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে তখন কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এবার প্রতি 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক অথবা 2 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক, ব্যাপারটা কি? তো দেখো, এই যে প্রতিসরাঙ্ক, যখন আলোক রশ্মি আমরা ধরে নিলাম যে 1 নং মাধ্যমে আলোর একটা দ্রুতি রয়েছে বা একটা গতি রয়েছে, আলোক রশ্মি ধরে নিলাম এটা 1 নং মাধ্যম, আর এটা আমরা 2 নং মাধ্যম ধরে নিলাম। তাহলে 1 নং মাধ্যমে আলোর একটা দ্রুতি বা গতি যাই বলো না কেন রয়েছে, আর 2 নং মাধ্যমেরও একটা আলোর দ্রুতি বা গতি রয়েছে। এবার এই 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা বের করি, তাহলে আমরা কিভাবে বের করব, 1 নং মাধ্যমে আলোর দ্রুতি বা আলোর গতিকে আমরা উপরে রাখবো এবং 2 নং মাধ্যমের আলোর দ্রুতি বা গতিকে আমরা কি করব, নিচে রাখবো। মানে যার সাপেক্ষে বের করব তাকে রাখবো কোথায়, উপরে। যার সাপেক্ষে, এখানে আমরা 1 নং মাধ্যমের সাপেক্ষে বের করছি, সেই জন্য 1 নং মাধ্যমকে কোথায় রাখছি, 1 নং মাধ্যমকে উপরে রাখছি। কারটা বের করছি, 2 নং মাধ্যমেরটা বের করছি, সেই জন্য 2 নং মাধ্যমের আলোর দ্রুতিকে কোথায় রেখেছি, নিচে রেখেছি। এবার এইখানে ধরো সাপোজ এখানে N12 বলা হয়েছে, এখানে মানে কি, এখানে হচ্ছে 2 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক। তাহলে 2 নং মাধ্যমের সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে কোথায় রেখেছি, আমি এখানে উপরে রেখেছি, 2 নং মাধ্যমের আলোর দ্রুতিকে উপরে রেখেছি, আর 1 নং মাধ্যমের আলোর দ্রুতিকে কোথায় রেখেছি, নিচে রেখেছি, কেননা 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বের করছি। তাহলে পরে প্রতিসরাঙ্ক যখন আমরা বের করব, যার সাপেক্ষে বের করব তাকে কি করব, উপরে রাখবো, এবং যারটা বের করব তাকে রাখবো নিচে রাখবো। এবং এখানে যদি আমরা n দিয়ে ব্যাপারটাকে রেখি, তাহলে যারটা বের করব তাকে আগে এবং যার সাপেক্ষে বের করব তাকে কিন্তু পরে রাখবো। এখানে দেখতে পাচ্ছ এই যে যারটা বের করেছে, এখানে 1 মানে কি, 1 এরটা বের করব কার সাপেক্ষে, 2 এর সাপেক্ষে, আর এখানে 2 এরটা বের করব কার সাপেক্ষে, 1 এর সাপেক্ষে। তাহলে প্রতিসরাঙ্ক ব্যাপারটা বোঝা গেল। এইবার আমরা পরম প্রতিসরাঙ্ক কি ব্যাপারটা দেখে নেব। পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স কাকে বলা হয়, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স বা পরম প্রতিসরাঙ্ক কাকে বলা হয়, বায়ুতে আলোর দ্রুতি এবং বায়ুতে বা শূন্য মাধ্যম যাই হোক না কেন একই ব্যাপার, বায়ুতে আলোর দ্রুতি এবং কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, এখানে মাধ্যম বলতে বলা হয়েছে কোনো একটা নির্দিষ্ট মাধ্যম, সেটা কাঁচ হতে পারে, জল হতে পারে, ঠিক আছে, বা অন্য কোনো মাধ্যম হতে পারে। তো বায়ুতে আলোর দ্রুতি এবং কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর দ্রুতির যে অনুপাত তাকে কিন্তু বলা হয় পরম প্রতিসরাঙ্ক। কি বলা হয়, পরম প্রতিসরাঙ্ক। এবার একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, পরবর্তী কোশ্চেনই চলে এসছে যে কেন পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর বেশি হয়। ঠিক আছে, পরম প্রতিসরাঙ্কের এই যে মান সর্বদা 1-এর বেশি হয় কারণ কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড, তাই তো। এবার এর থেকে বেশি গতিবেগ কোনো মাধ্যমে হয় না। অন্য কোনো মাধ্যম, ধরো কাঁচ বলো, তেল বলো, জল বলো, যাই বলো না কেন, তার মধ্যে আলোর গতিবেগ এই শূন্য মাধ্যমে আলোর গতিবেগের থেকে অবভিয়াসলি কম হবে, বেশি কখনোই হবে না। তাহলে শূন্য মাধ্যমে আলোর দ্রুতি এটাকে উপরে রেখেছি আমরা, তাহলে সবসময় উপরে হর বড় হবে আর নিচে লব, উপরে হর না, উপরে লব বড় হবে, সবসময় উপরে লব বড় হবে এবং নিচে যে হর, সেই হরটা কি হবে, ছোট হবে। তাহলে হর যদি ছোট হয়, লব যদি বড় হয়, তাহলে ভাগফল কি হবে, ভাগফল 1-এর বেশি হবে। এই জন্য কিন্তু পরম প্রতিসরাঙ্কের মান সবসময় 1-এর বেশি হয়। পরম প্রতিসরাঙ্কের মান কিন্তু কখনোই 1-এর থেকে কম হয় না। কিন্তু পক্ষান্তরে আমি বলি, এই যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এর ভ্যালু কিন্তু 1-এর বেশি হতে পারে এবং 1-এর কমও হতে পারে। 1-এর বেশি কখন হবে, প্রতিসরাঙ্কের মান কখন বেশি হবে কখন কম হবে সেটাও তোমাদেরকে আমি বলে রাখি। প্রতিসরাঙ্কের মান যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে কিন্তু প্রতিসরাঙ্কের মান কি হবে, বেশি হবে। প্রতিসরাঙ্কের মান বেশি হবে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, অর্থাৎ ঘন মাধ্যমের কিন্তু প্রতিসরাঙ্কের মান কি হবে, বেশি হবে। এবং আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাহলে কিন্তু প্রতিসরাঙ্কের মান কি হবে, কম হবে। অর্থাৎ আলোক রশ্মি লঘু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান কম এবং ঘন মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান বেশি। এবার এই ব্যাপারটা তোমরা কি করে মনে রাখবে সেটাও তোমাদেরকে আমি বলে রাখি, শোনো। সেটা হচ্ছে, যদি সাপোজ মনে করো একটা জনবহুল রাস্তা রয়েছে, সেই জনবহুল রাস্তাতে কি তুমি জোরে দৌড়তে পারবে,
দৌড়াতে পারবে না অবশ্যই। জনবহুল রাস্তাতে কি হবে, তুমি একটা গাড়ি নিয়ে যাচ্ছ, তাহলে পরে কি হবে, তোমাকে ব্রেক মেরে মেরে যেতে হবে, তুমি জনবহুল রাস্তায় যেতে পারবে না। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি জনবহুল মানে তার ঘনত্ব বেশি। তাহলে যেই মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমের কি হবে, বেগ কম হবে। আমি এখানে লিখছি ঘনত্বের সাথে, তাহলে কি হলো, ঘনত্বের সাথে বেগের কি হলো, ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। ঘনত্বের সাথে বেগের কি সম্পর্ক হয়ে গেল, ব্যস্ত সম্পর্ক হলো। এবং এখানে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তাহলে ঘনত্বের সাথে যদি বেগের ব্যস্ত সম্পর্ক হলো, আবার ঘনত্বের সাথে প্রতিসারাঙ্ক কি হবে, সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে ঘনত্বের সাথে বেগের ব্যস্ত সম্পর্ক, ঘনত্বের সাথে প্রতিসারাঙ্কের কি হবে, সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে যেই মাধ্যমের ঘনত্ব বেশি সেই মাধ্যমের বেগ কি হবে, সেই মাধ্যমে বেগ কম হবে। তোমাদেরকে বললাম জনবহুল রাস্তায় সাপোজ মানুষের ঘনত্ব বেশি, অনেক লোক রয়েছে কাছাকাছি, তাহলে তার মধ্যে থেকে তুমি বেশি জোরে গাড়ি চালাতে পারবে না। তাহলে ঘনত্বের সাথে বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ঘনত্বের সাথে প্রতিসারাঙ্কের কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। তাহলে যেই মাধ্যম যত বেশি ঘন সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক তত বেশি এবং সেই মাধ্যমে আলোর বেগ কিন্তু তত কম। এবং যে মাধ্যম যত বেশি লঘু সেই মাধ্যমের কিন্তু কি হবে, প্রতিসারাঙ্ক কম হবে, কিন্তু বেগ কি হবে, আলোর বেগ কি হবে, বেশি হবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এর উপরে বেস করে কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন এসেছিল। নেক্সট চলে আসবো গ্লাস প্রিজম। তো গ্লাস প্রিজম পড়ার আগে তোমাদেরকে আমি বলবো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে গ্লাস প্রিজমের কটি চতুর্ভুজাকার তল রয়েছে এবং কটি ত্রিভুজাকার তল রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্লাস প্রিজম একটা রয়েছে। এই গ্লাস প্রিজমে যদি দেখতে পারো যে আয়তাকার যে তল সেটা কটা রয়েছে, এখানে একটা, এখানে একটা, দুটো, আর এইখানে তাহলে একটা হবে তিনটে। তাহলে তোমার হচ্ছে কটা তল রয়েছে গ্লাস প্রিজমের, আয়তাকার তল তিনটে রয়েছে এবং ত্রিভুজাকার তল এই যে এই তলটা, ঠিক আছে, এই যে এই তলটা যেটাকে আমি হ্যাচ লাইন মারছি, তাহলে এই তলটা ঠিক এই তলের বিপরীত দিকে এই দিকের তলটা, তাহলে এখানে কটা রয়েছে, দুটো তল রয়েছে। তাহলে গ্লাস প্রিজমের মোট তিনটে থাকে আয়তাকার তল বা চতুর্ভুজাকার তল যাই বলো না কেন, এবং দুটো থাকে ত্রিভুজাকার তল। এটা কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার এই যে গ্লাস প্রিজম, গ্লাস প্রিজমের উপরে যে আলোক রশ্মি পড়ছে এখানে কতগুলো ফ্যাক্টর মনে রাখতে হবে তোমাদেরকে আমি দেখাই। যে গ্লাস প্রিজমের এটা দেখো পি, এই যে গ্লাস প্রিজমের এখান থেকে দেখতে পাচ্ছ যে পিই, তাহলে এই পিইটা কি, পিটা হচ্ছে আপতিত রশ্মি। গ্লাস প্রিজমের উপরে আলোক রশ্মির আপতন হচ্ছে, যে পিই রেখা বরাবর গ্লাস প্রিজমে আলোক রশ্মির আপতন হচ্ছে। তাহলে এখানে আপতন কোণ কোনটা হবে, আপতন কোণ দেখো আলোক রশ্মি কি হয়, দুটো মাধ্যমের বিভেদ তলের সাথে অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এইটা হচ্ছে অভিলম্ব। এই দুটো মাধ্যমের বিভেদ তলের উপরে অভিলম্ব থাকে, সেই অভিলম্বের সাথে অ্যাঙ্গেল তৈরি করে, এটা হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে আপতন কোণ। তাহলে এখানে আপতন কোণকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে, আই দিয়ে কিন্তু আপতন কোণ প্রকাশ করা হয়েছে, এই হচ্ছে আপতন কোণ। এবার আলোক রশ্মি যখন বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে গেল, সেটা স্বাভাবিকভাবে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, তাহলে আলোর কি হবে, প্রতিসরণ হবে। প্রতিসরণ হলে পরে কি হবে, অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে আলোক রশ্মির আপতন হলো, তারপরে কিন্তু দেখো এই পথে যাওয়ার কথা ছিল কিন্তু কি হলো, অবিলম্বের দিকে সরে আসলো। তাহলে এইটা হয়ে গেল আলোক রশ্মির প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ এখানে দেখতে পাচ্ছ কি হয়ে গেল আর, এবং প্রতিসৃত রশ্মি কি হবে ইএফ, এই যে ই এবং এফ, এই যে প্রতিসৃত রশ্মি, এই যে ইএফ হচ্ছে প্রতিসৃত রশ্মি এবং প্রতিসরণ কোণ কি হয়ে গেল, প্রতিসরণ কোণ হয়ে গেল আর। এবার এফ এবং এস, এই যে এফ থেকে এস অবধি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নির্গত রশ্মি। এটা কি রশ্মি, এটা হচ্ছে নির্গত রশ্মি। তাহলে এই যে নির্গত রশ্মি কার সাথে অ্যাঙ্গেল করবে, সেই একই রকম ভাবে অবিলম্বের সাথে অ্যাঙ্গেল করবে। তাহলে এই যে দেখতে পাচ্ছ নির্গত রশ্মি যে অ্যাঙ্গেলটা করছে ই অ্যাঙ্গেল তৈরি করছে, এটা কার সাথে তৈরি করছে, অবিলম্বের সাথে। তাহলে এটা হচ্ছে নির্গমন কোণ। এইবার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আসে, সেটা হচ্ছে বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ কাকে বলা হয়। তো বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ বলা হয় আলোক রশ্মির যে পথে যাওয়ার কথা ছিল এবং বর্তমানে যে পথে গেল তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে কিন্তু বিচ্যুতি কোণ বলা হয়। তো আলোক রশ্মি দেখো এই দিকে সোজা চলে যাওয়ার কথা ছিল, যদি এখানে এই কাচের প্রিজমটা না থাকতো তাহলে আলোক রশ্মি কি হতো, একদম স্ট্রেট এরকম সোজা চলে যেত, কিন্তু এরকম তো গেল না। আলোক রশ্মি গেল কোন দিকে, এই দিকে গেল। তাহলে এই লাইনটাকে আমি একটু এক্সটেন্ড করে নিই, বাড়িয়ে নিই। তাহলে এদের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু তোমার চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে আলোক রশ্মি যে পথে যাওয়ার কথা ছিল এবং আলোক রশ্মি যে পথে গেল অ্যাকচুয়ালি তাদের মধ্যে যে কোণ তৈরি হয় সেটাকে কিন্তু বলা হয় বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ, যেটা আমরা এখানে ডি দিয়ে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তাহলে পরে চ্যুতি কোণ আমাদের পড়া হয়ে গেল। নেক্সট চলে আসবো যে বিষয়টা হচ্ছে গ্লাস প্রিজমের মধ্যে দিয়ে আলো পাস করলে পরে যে আলোর সাদা আলোর যে বর্ণালী বিশ্লেষণ ঘটে সেটা আমরা এখান থেকে দেখে নেব।
তো দেখো, একটা সাদা আলোর, এই যে সবার আগে তোমাদেরকে বলি যে সাদা আলোর যে বর্ণালী বিশ্লেষণের ব্যাপারটি নিয়ে সবার প্রথমে যে এক্সপেরিমেন্ট করেছিলেন সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। ঠিক আছে, স্যার আইজ্যাক নিউটন কিন্তু সবার প্রথমে এই সাদা আলোর বর্ণালী বিশ্লেষণ করেছিলেন। এবং তোমাদেরকে আমি এটাও বলবো যে উনি কি করেছিলেন, এরকম দুটো প্রিজম কে পাশাপাশি রেখেছিলেন, প্রথমে সোজাভাবে রেখেছিলেন এবং প্রথমে কি এই যে সাদা আলো গেল, সাদা আলো গিয়ে সাদা আলো ভেঙে গিয়ে যে আলোকপুটে তৈরি করলো, সেই আলোক রশ্মিগুলোকে আবার কি করলো, একটা পাশে এরকম ভাবে একটা প্রিজম রেখে তার মধ্যে দিয়ে পাঠিয়ে উনি দেখলেন যে আর কি হচ্ছে, কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, এই একই কালার থেকে যাচ্ছে। পরে উনি কি করলেন যে এই প্রিজমটাকে আবার উল্টো করে রাখলেন। এই উল্টো করে রাখার ফলে কি হলো, প্রিজমটা তারপরে দেখা যাচ্ছে যে পরে যে আলোকটা বেরোচ্ছে সেই আলোটা কিন্তু কি বেরোচ্ছে, সেই আলোটা সাদা রঙের বেরোচ্ছে। এ থেকে স্যার আইজ্যাক নিউটন সিদ্ধান্তে এলেন যে সূর্যের রং কিন্তু 7টা বর্ণ নিয়ে গঠিত। তাহলে সূর্যের যে সাদা আলো সেটা 7টা বর্ণ নিয়ে গঠিত। এই যে এক্সপেরিমেন্ট করে যে সিদ্ধান্তে কে উপনীত হয়েছিলেন, সেটা হচ্ছিলেন স্যার আইজ্যাক নিউটন। কিন্তু এই সিদ্ধান্তে উনি উপনীত হয়েছিলেন। এবার এই যে সাদা আলো আসছে, সাদা আলো দেখো এই যে পড়লো কাচের প্রিজমের উপরে, ঠিক আছে, প্রিজমের উপরে পড়ার ফলে আলো, প্রত্যেকটা আলোর কি হলো, প্রতিসরণ হলো। দেখো প্রত্যেকটা আলোর প্রতিসরণ হলো। প্রতিসরণ হওয়ার ফলে কি হলো, কোনো আলোকটা কোনো আর কি রশ্মিটা বেশি বাঁকলো, কোনো রশ্মিটা কি হলো, কম বাঁকলো। প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো পড়ে তখন কি হয়, বিভিন্ন বর্ণর আলো বিভিন্ন রকম ভাবে মানে বিভিন্ন অ্যাঙ্গেলে তার মানে ডেভিয়েশন হয়, ঠিক আছে, বিচ্যুতি হয়। যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ সাদা আলো গেল, সাদা আলো গিয়ে দেখো উপরে লাল আলো সব থেকে কম বিচ্যুতি হলো এবং সব থেকে বেশি বিচ্যুতি হলো কিন্তু বেগুনি কালারের আলো। ঠিক আছে, এবার এখানে আমরা লিখে নিচ্ছি ভিপ জিওর। ঠিক আছে, তাহলে সব থেকে বেশি কি হলো, বেগলোকে ভায়োলেট কালার এবং সব থেকে কম বেগলো হচ্ছে রেড কালার। এবার একটা জিনিস মনে রাখতে হবে, যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই আলোর কিন্তু বিচ্যুতি কম হয়, যেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম সেই আলোর কিন্তু বিচ্যুতি বেশি হয়। তাহলে এখানে যদি আমরা দেখি যে বিচ্যুতি দেখে কিন্তু আমরা বুঝতে পারবো কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে লাল আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য, রেড কালারের আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, এই জন্য রেড কালারের আলোর কিন্তু বিচ্যুতি সব থেকে কম। আর বেগুনি আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এই জন্য কিন্তু বেগুনি রঙের আলোর বিচ্যুতি কিন্তু সব থেকে এখানে বেশি। ঠিক আছে, তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় যে সাদা আলো যদি একটা কাচের প্রিজমের মধ্যে দিয়ে যায় তাহলে কোন আলো সব থেকে বেশি বিচ্যুতি হয়, তোমাদের উত্তর হবে কি, অবশ্যই উত্তর হবে যে কোন আলোর বিচ্যুতি সব থেকে বেশি হয় সেটা হচ্ছে বেগুনি কালার। এবং কোন আলো সব থেকে কম বিচ্যুতি হয়, তাহলে সেটার উত্তর হবে কিন্তু রেড কালার। এবং সাথে সাথে তোমাদেরকে আমি আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই বিচ্যুতির সাথে সাথে আরেকটা, কখনো কখনো এরকম ডাইরেক্ট রেড বা বেগুনি না দিয়ে কি হয়, এর মধ্যবর্তী কিছু মানে ধরো ব্লু দিল বা গ্রিন দিল, ইয়েলো দিল বা অরেঞ্জ দিল, এরকম ভাবে দিল, দেওয়ার পরে তোমাদের কিন্তু বললো যে এর মধ্যে কার বিচ্যুতি বেশি হবে সেটা তোমরা একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাও। তাহলে কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে এই সিরিজটা সব থেকে ভালো করে মনে রাখতে হবে। বাংলায় মনে রাখবে বেনিয়া সহ কলা। ঠিক আছে, তাহলে কি হবে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, সহ কলা, কমলা এবং লাল, হয়ে গেল 7। তাহলে পরে এই যে বেনিয়া সহ কলা, এটা কিন্তু তোমরা মনে রাখবে। সবার প্রথমে হচ্ছে বেগুনি, বেগুনি সব থেকে বেশি বেগবে, তার থেকে কম বেগবে হচ্ছে নীল, তার থেকে একটু কম বেগবে হচ্ছে আকাশি, তার থেকে একটু কম বেগবে সবুজ, তার থেকে একটু কম বেগবে হলুদ, তার থেকে একটু কম বেগবে কমলা এবং সব থেকে কম বেগবে হচ্ছে লাল। এই সিকোয়েন্সটা যদি তোমরা মনে রাখো তাহলে পরে কিন্তু তোমরা এখান থেকে মনে রাখতে পারবে যে কোনটা বেশি হবে, তার থেকে কোনটা কম হবে, তার থেকে কোনটা কম হবে। এটা কিন্তু এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, এবং আমরাও করাবো আজকের কোশ্চেনে। এবার চলে আসবো রামধনু সৃষ্টি কেন হয়। তো তোমাদেরকে দেখো, রামধনু সৃষ্টি হওয়ার জন্য কতগুলো কন্ডিশন আছে, কন্ডিশনগুলো বুঝতে হবে। কি, রামধনু কিন্তু সূর্য যেদিকে থাকবে তার বিপরীত দিকে সৃষ্টি হবে। ঠিক আছে, সূর্যের বিপরীত দিকে কিন্তু রামধনু সৃষ্টি হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে রামধনু কখন সৃষ্টি হবে। রামধনু সৃষ্টি হতে গেলে কিন্তু সূর্যের বিপরীত দিকে রামধনু সৃষ্টি হবে। রামধনু কিন্তু একটা প্রাকৃতিক বর্ণালী। ঠিক আছে, রামধনু কি একটা, রামধনু একটা প্রাকৃতিক বর্ণালী এবং সূর্যের বিপরীত দিকে এটা সৃষ্টি হবে। জলবিন্দু ছোট ছোট প্রিজমের মধ্যে, এখানে যে এই যে রামধনু যে সৃষ্টি হলো, এই সৃষ্টি হওয়ার জন্য মনে রাখতে হবে যে বৃষ্টির পরে তো আমরা রামধনু দেখতে পারি বা বিভিন্ন ঝর্ণার পাশে আমরা রামধনু দেখতে পারি। এখানে মনে রাখতে হবে যে বাতাসে যে ছোট ছোট জলের কণা থাকে, জলবিন্দু থাকে,
সেই জলবিন্দুগুলো কিন্তু এক একটা কিসের মতো কাজ করে, প্রিজমের মতো কাজ করে, একটা প্রিজমের মতো আচরণ করে। এবং এই যে রামধনু গঠিত হয় তার পিছনে যে ফ্যাক্টরগুলো কাজ করে, 1 নাম্বার প্রতিসরণ, মানে সিকোয়েন্সগুলো আমি তোমাদেরকে বলি, প্রতিসরণ হয়, তারপরে বিচ্ছুরণ, বিচ্ছুরণের পরে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তারপরে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের পরে কিন্তু হয় প্রতিসরণ। তার ফলে কিন্তু আমরা রামধনু দেখতে পারি। তার মানে একটা আলোক রশ্মি, এই যে তোমার এই ধরো সাপোজ এই যে ড্রপলেটটাকে আমি দেখলাম, এর মধ্যে ধরো নাও সূর্য থেকে এরকম একটা আলোক রশ্মি আসলো, আলোক রশ্মি আসার ফলে কি হবে, এর প্রথমে প্রতিসরণ হবে, মানে এই যে দুটো মাধ্যমের বিভেদ তল, এর মধ্যে কি হবে, আলোক রশ্মি এরকম ভাবে প্রথমে প্রতিসরণ হবে, প্রতিসরণ হয়ে গেল, প্রতিসরণ হয়ে যাওয়ার ফলে কি হবে, আলোক রশ্মির বিচ্ছুরণ হবে, মানে এই আলোক রশ্মিটা কি হবে, ভেঙে যাবে, ঠিক আছে। আলোক রশ্মির বিচ্ছুরণ হলো, বিচ্ছুরণ হওয়ার পরে কি হবে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো, মানে যেদিক থেকে গেছিল সেদিকেই আবার ফিরে আসলো, ফিরে আসার পরে কি হলো, এবার এই ড্রপলেট থেকে বেরোবে, ড্রপলেট থেকে বেরোনোর সময় কি হবে, আবার প্রতিসরণ হবে। তাহলে আলোক রশ্মি যখন সূর্য থেকে আসছে তখন তার একবার প্রতিসরণ হবে, তারপরে বিচ্ছুরণ হবে, তারপরে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, তারপরে প্রতিসরণ হবে। এই ফ্যাক্টরগুলোর ফলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা রামধনু দেখতে পাবো। এবং রামধনু কিন্তু সূর্য যেদিকে থাকবে তার বিপরীত পাশে কিন্তু রামধনু সৃষ্টি হবে, এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট চলে আসবো যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আলোর প্রতিসরণের জন্য যেগুলো হয়, যে সূর্যোদয়ের 2 মিনিট আগে এবং সূর্যাস্তের 2 মিনিট পরে আমরা কেন সূর্যকে দেখতে পারি, কেননা সেই সময় তো সূর্য দিগন্ত রেখার নিচে থাকে, তার ফলে আমরা সূর্যকে দেখতে পাই কেন, কারণ কি। তো দেখো, সূর্যোদয়ের 2 মিনিট আগে বা সূর্যোদয়ের 2 মিনিট পরে সূর্য কি হয়, দিগন্ত রেখার নিচে থাকে, দিগন্ত রেখার নিচে থাকে, এটা হচ্ছে সূর্যের প্রকৃত অবস্থান, কিন্তু আমরা সূর্যকে এই অবস্থানে দেখতে পারি। তার কারণ কি, বাতাসে আলোর প্রতিসরণ ঘটে, এই সূর্য থেকে যে আলো আসছে সেই আলোর প্রতিসরণ ঘটে, সেই প্রতিসরণের কারণের জন্য কি হয়, সূর্যের যে প্রকৃত অবস্থান সেই প্রকৃত অবস্থান থেকে সূর্যকে আমরা খানিকটা উপরে দেখতে পারি, তার ফলে কি হয়, সূর্য আমাদের কাছে ভিজিবল হয়। এই কারণে কি হয়, সূর্যের যে প্রকৃত অবস্থান সেই প্রকৃত অবস্থান থেকে বদলে আমরা সূর্যকে অন্য জায়গায় দেখতে পারি। এই কারণে কি হয়, সূর্যোদয়ের 2 মিনিট আগে এবং সূর্যোদয়ের 2 মিনিট পরে আমরা কিন্তু সূর্যকে দেখতে পারি, ঠিক আছে। এটা বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণের জন্য হয়। এবং ঠিক একই রকম ভাবে এই যে তারা যে মিটমিট করে, রাতের আকাশে আমরা দেখতে পারি যে তারারা মিটমিট করছে, এর কারণও কিন্তু তাই যে এখানেও কিন্তু আলোর প্রতিসরণ ঘটে, প্রতিসরণের জন্যই কিন্তু আমরা দেখতে পারি যে তারারা মিটমিট করছে বা জল করছে বা ঝিকমিক করছে। একটি কাচের স্ল্যাবের মধ্যে, একটি কাচের স্ল্যাবে বাতাস থেকে আসা কোনো আলোক রশ্মি প্রবেশ করলে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক হবে। তো দেখো, একটা কাচের স্ল্যাব আছে, এরকম একটা মনে করে নিলাম একটা কাচের স্ল্যাব আছে। তো এই কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রবেশ করলে কি কি ঘটনা ঘটে তোমাদেরকে আগে বলি। এই যে কাচের স্ল্যাব, কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি প্রবেশ করবে, প্রবেশ করার পরে যখন আলোক রশ্মির প্রতিসরণ হবে তখন কি হবে, আলোক রশ্মির আপতিত আলোক রশ্মি এবং প্রতিসৃত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল রশ্মি হিসাবে থাকবে, ঠিক আছে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আলোক রশ্মি যখন এখানে বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করছে, তাহলে পরে এখানে আপতন কোণের মান কি হবে, বেশি হবে, প্রতিসরণ কোণের মান কিন্তু কম হবে, ঠিক আছে। এবং আপতিত রশ্মি প্রতিসৃত রশ্মি সমান্তরাল রশ্মি হিসাবে এই নির্গমন হবে, মানে আপতিত রশ্মি, যে এই রশ্মিটা আপতন হলো, তারপরে এই যে এই রশ্মিটা যে বেরিয়ে গেল এটাকে বলা হয় নির্গমন রশ্মিও বলা হয়। তাহলে আপতিত রশ্মির সাথে নির্গমন রশ্মি পরস্পর কিভাবে থাকবে, সমান্তরাল থাকবে। এবার এই অপশনগুলো আমরা পড়বো এক এক করে। আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হবে, অবশ্যই বেশি হবে, কেননা আলোক রশ্মিটা আসছে কোথায়, বায়ু মাধ্যম থেকে, তাহলে বায়ু মাধ্যমে হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যমের আপতন কোণ বেশি হয়। আর কাচ মাধ্যম হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যমের প্রতিসরণ কোণে, যেখানে প্রতিসরণটা থেকে বেশি, প্রতিসরণ কোণ স্বাভাবিকভাবে কম হবে। তাহলে ঠিক আছে, আপতন কোণের থেকে প্রতিসরণ কোণের মান বেশি হয়। আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয়, ঠিক আছে, আপতন কোণের মান প্রতিসরণ কোণের চেয়ে বেশি হয়, এটা ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আপতন কোণ নির্গমন কোণের সমান হয়, মানে আপতন কোণ যা হবে এখানে নির্গমন কোণ কিন্তু তাই হবে, ঠিক আছে। আর নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হবে, নির্গত রশ্মি আপতিত রশ্মির সমান্তরাল হবে, এটাও তাহলে সঠিক। তাহলে এখানে 1 নাম্বার বক্তব্য সঠিক, 2 নাম্বারও সঠিক, 3 নাম্বারও সঠিক। তাহলে 1 2 3 সঠিক আছে অপশন খতে। তাহলে 1 2 3 এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে কি বলা হয়েছে, একটি ত্রিভুজাকার কাচের প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাস করলে 7টি রং বিভক্ত হয়, নিচের কোনটি সঠিক, মানে নিচের এই যে সাপেক্ষে নিচের কোন কোন বক্তব্যটি সঠিক। এখানে বলেছে লাল রঙের উপাদানটি সর্বনিম্ন প্রতিসরণ হয়, সূচক রয়েছে, লাল রঙের আলো সব থেকে কম প্রতিসরণ সূচক রয়েছে, ঠিক আছে।
অপশন 2 এ বলেছে বেগুনি রঙের বিচ্যুতি সর্বাধিক, বেগুনি রং সব থেকে বেশি বিচ্যুত হবে। আর অপশন 3 এ বলেছে সাদা আলোর সব উপাদানই একই গতিতে চলে। তাহলে এর মধ্যে যেটা যেটা সঠিক আনসার বেরিয়ে আসবে সেটা হলো, তাহলে এখানে যে যে বক্তব্যগুলো আছে তার মধ্যে কিন্তু 1 নাম্বার বক্তব্যটা সঠিক বক্তব্য। কারণ কি, লাল রঙে দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে বেগের সাথে প্রতিসরণ সূচক বা প্রতিসরাঙ্কের কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেই বর্ণের আলোর বেগ বেশি হবে সেই বর্ণের কিন্তু প্রতিসরাঙ্ক বা প্রতিসরণ সূচক কিন্তু কম হবে, এবং যেই বর্ণের আলোর বেগ বেশি হবে তার কিন্তু বিচ্যুতি কি কম হবে। তাহলে লাল আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এই জন্য লাল আলোর বেগ বেশি, বেগ বেশি হওয়ার জন্য কিন্তু এর প্রতিসরণ সূচক কম এবং এর বিচ্যুতি কোণও কম। তাহলে অপশন 1 নাম্বার যে অপশন এটা হচ্ছে সঠিক অপশন। 2 নাম্বারে কি বলেছে, বেগুনি রঙের বিচ্যুতি সর্বাধিক। অবশ্যই বেগুনি রঙের বিচ্যুতি সর্বাধিক, এবং সাথে সাথে মনে রাখতে হবে বেগুনি বর্ণের কিন্তু প্রতিসরণ সূচক সব থেকে বেশি, এবং বেগুনি রঙের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, এবং বেগুনি রঙের কিন্তু বেগও সব থেকে কম। তাহলে যার বিচ্যুতি বেশি হবে তার প্রতিসরাঙ্ক বা প্রতিসরণ সূচক বেশি হবে, তার বেগ কম হবে এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হবে। তাহলে 1 নাম্বার স্টেটমেন্ট সঠিক, 2 নাম্বার স্টেটমেন্ট সঠিক। কিন্তু সাদা আলোর সব উপাদানই একই গতিতে চলে, এটা হয় না কখনোই। সাদা আলোর সব উপাদান একই গতিতে চলে বায়ু মাধ্যমে, শুধুমাত্র বায়ু মাধ্যমে সাদা আলোর সব উপাদান একই গতিতে চলে, কিন্তু প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু সাদা আলোর সব উপাদান একই গতিতে চলে না। যদি একই গতিতে চলতো তাহলে কিন্তু আলোক পটি গঠন করা সম্ভব হতো না, ঠিক আছে, এবং বর্ণালী বিশ্লেষণ হতো না। সেই জন্য সঠিক আনসার কিন্তু হবে 1 এবং 2। তাহলে 1 এবং 2 অপশন গ তে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অপশন গ কিন্তু সঠিক আনসার চলে আসবে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে একটি আলোক রশ্মি যখন মাধ্যম এ থেকে মাধ্যম বি তে যায়, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাহলে বি মাধ্যমে অভিলম্বের দিকে বেঁকে যায়। সহজভাবে বলতে গেলে দেখো, একটা আলোক রশ্মি এরকম ভাবে আমরা একটা বিভেদ তল আঁকলাম, এই যে অভিলম্ব আঁকলাম, এটা এ মাধ্যম আঁকলাম, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তখন অভিলম্বের দিকে কাছে চলে আসছে, অভিলম্বের কাছে সরে আসছে। তাহলে বুঝতে হবে যে এ মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, বি মাধ্যমটা ঘন মাধ্যম, এখানে কোনো ডাউট নেই। তাহলে যখন এ থেকে মাধ্যম থেকে বিতে যায় তখন বি মাধ্যমে অভিলম্বের দিকে বাঁকে, তখন নিচের কোন বিবৃতিগুলি সঠিক হবে, এর মধ্যে নিচের কোন বিবৃতিগুলি সঠিক। এখানে বলেছে মাধ্যম এ মাধ্যম বি এর তুলনায় অপটিক্যালি ঘন, ঠিক আছে, মাধ্যম এ অবশ্যই ঘন না, মাধ্যম এ হচ্ছে লঘু। তাহলে 1 নাম্বার অপশন কারেক্ট আনসার হবে না। অপশন বি তে বলেছে আলোর গতি মাধ্যম এ তে মাধ্যম বি এর তুলনায় বেশি, অবশ্যই ঠিক, কেননা মাধ্যম এ হচ্ছে লঘু মাধ্যম। আমি বলেছি যে মাধ্যম লঘু বা যে মাধ্যম পাতলা সেই মাধ্যমে কি হবে, আলোর গতিবেগ বেশি হবে। তাহলে মাধ্যম আলোর গতিবেগ মাধ্যম এতে বি এর তুলনায় বেশি, এটা সঠিক স্টেটমেন্ট, এটা কারেক্ট, ঠিক আছে, অপশন বি কারেক্ট হবে। এবার অপশন সি তে কি বলেছে, মাধ্যম বি এর প্রতিসরণ সূচক এ অপেক্ষা বেশি, অবশ্যই তাই, যেই মাধ্যম যত বেশি ঘন হবে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, তত বেশি হবে। তাহলে মাধ্যম বি এর প্রতিসরণ সূচক মাধ্যম এ অপেক্ষা বেশি, তাহলে এই অপশনটাও কিন্তু কারেক্ট। তাহলে অপশন বি এবং অপশন সি কারেক্ট আনসার হবে। তাহলে অপশন বি এবং অপশন সি অপশন ঘতে রয়েছে, তাহলে অপশন ঘ কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। বলা হয়েছে দেখা যায় যে কাচের প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর বিচ্ছুরণের সময় যদি একটি নির্দিষ্ট রঙের প্রতিসরণ সূচক বেশি হয়, মানে কোনো একটা নির্দিষ্ট বর্ণের আলোর যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তবে আলো বেশি বেঁকে যায়, ঠিক আছে, মানে যে মানে যদি আমরা দেখি প্রতিসরাঙ্ক বেশি তাহলে আলো বেশি বেঁকে যাবে কোন দিকে, অবিলম্বের দিকে। এখানে প্রতিসরণ যদি বলা হয়েছে যে মিউ ওয়াই, মিউ ভি, মিউ জি, যথাক্রমে বেগুনি বর্ণের আলো, নীল বর্ণের আলো এবং সবুজ বর্ণের আলোর প্রতিসরণ সূচক এখানে দেখানো হয়েছে। তবে কোন সম্পর্কটি সঠিক হবে, ঠিক আছে। তো দেখো এখানে যেটা কারেক্ট আনসার বেরিয়ে আসবে সেটা জানার জন্য সবার প্রথমে আমরা কি করব, এই যে বেনিয়া সহ কলা অর্থাৎ যে 7টা রং সেটা কিন্তু আমরা লিখে নেব, ঠিক আছে। একদম নিচে লিখবো বেনিয়া সহ কালার, বেগুনি, বেনি আ স হ কলা, ঠিক আছে। তাহলে উপরে কে থাকবে, উপরে থাকবে হচ্ছে লাল, নিচে থাকবে কে, নিচে থাকবে হচ্ছে কমলা, তারপরে লালের নিচে থাকবে কমলা, তারপরে থাকবে হচ্ছে হলুদ, তারপরে থাকবে হচ্ছে সবুজ বা গ্রিন, তারপরে থাকবে হচ্ছে আকাশী, তারপরে থাকবে নীল, এবং সবশেষে থাকবে কিন্তু বেগুনি, ঠিক আছে। এই সিকোয়েন্সটা আমরা লিখে নিলাম।
এবার দেখো তোমাদেরকে আমি আগেই বুঝিয়েছি, ঠিক আছে, এই জন্য থিওরিটা করাটা খুব ইম্পর্টেন্ট। থিওরি না করলে কিন্তু শুধুমাত্র এমসিকিউ মুখস্থ করলে বুঝতে অসুবিধা হয়। তাহলে এখানে দেখো সব থেকে বেশি বেঁকেছে কে? বেগুনি রং। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে সব থেকে বেশি বেঁকবে তার বিচ্যুতি সব থেকে বেশি, এবং যার বিচ্যুতি সব থেকে বেশি তার বেগ সব থেকে কম, এবং তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কম হবে। এবং যার বিচ্যুতি সব থেকে বেশি তার কিন্তু প্রতিসরাঙ্ক বা প্রতিসরণ সূচকে কি হবে? বেশি হবে। তাহলে বিচ্যুতি বেশি হলে প্রতিসরণ সূচক বেশি হবে, এবং বিচ্যুতি বেশি বা প্রতিসরণ সূচক বেশি হলে তার কিন্তু বেগ কম হবে এবং তরঙ্গ দৈর্ঘ্যও কম হবে। এবার দেখে নিতে হবে আমাদের এখানে কি কোশ্চেন বলা হয়েছে। আমাদের এখানে বলেছে প্রতিসরণ সূচক সম্পর্কে কোনটা সঠিক। তাহলে এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হয়েছে। প্রতিসরণ সূচক সব থেকে বেশি কার, তার থেকে কম কার, তার থেকে কম কার, এইভাবে কিন্তু আমাদের সাজাতে হবে। ঠিক আছে, এখানে দেখো গ্রেটার দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান দেওয়া রয়েছে, মানে সব থেকে বেশি, তার থেকে কম, তার থেকে কম, এইভাবে আমাদেরকে সাজাতে হবে। মানে ঊর্ধ্বক্রম না, অধক্রম অনুসারে আমাদেরকে সাজাতে হবে। তাহলে এই সিকোয়েন্স যদি আমি দেখি, হলুদ, ভায়োলেট, ভায়োলেট মানে হচ্ছে এখানে এখানে বেগুনি দেওয়া হয়েছে, নীল দেওয়া হয়েছে এবং সবুজ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এই সিকোয়েন্স দেখি তাহলে সব থেকে বেশি হচ্ছে বেগুনি। বেগুনি হচ্ছে কি কে আছে? ওয়াই দিয়ে এখানে বেগুনিকে প্রকাশ করা হয়েছে। তাহলে এখানে মিউ ওয়াই সব থেকে বেশি। বেগুনির পরে কে আসবে? বেগুনির পরে আসবে কিন্তু নীল। বেগুনির পরে আসবে নীল। নীলকে কি দিয়ে প্রকাশ করা হয়েছে? মিউ ভি দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, নীলের পরে কে আসবে? সবুজ আসবে। সবুজ হচ্ছে কি মিউ জি দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, মিউ জি। তাহলে পরে এই সিকোয়েন্সটা যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো? সবার প্রথমে লিখবো মিউ ওয়াই গ্রেটার দেন মিউ ভি গ্রেটার দেন মিউ জি। ঠিক আছে, এবং এই অপশনটা কোথায় আছে? অপশনটা হচ্ছে প্রথমে মিউ ওয়াই গ্রেটার দেন মিউ ভি গ্রেটার দেন মিউ জি, অপশন গ তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন গ বা অপশন সি যাই বলো না কেন, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার বেরিয়ে আসবে। এবং তোমাদের দেখো এই কোশ্চেনটা সলভ করার সময় আর একটা ব্যাপার আমি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিতে চাই। এখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে দেখবে, মিউ ওয়াই দিয়ে কিন্তু কাকে বোঝানো হয়েছে? বেগুনিকে বোঝানো হয়েছে, কিন্তু ওয়াই দিয়ে কিন্তু ইয়েলোকে বোঝানো হয়নি। মিউ ওয়াই বলে সবাই কিন্তু আবার এটাকে হলুদ ভেবে নিয়ে নেওয়া, মিউ ওয়াই দিয়ে কিন্তু এখানে বেগুনিকে বোঝানো হয়েছে, এবং সেই রেসপেক্টেই কিন্তু এই কোশ্চেনটা করা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রেখো। ঠিক আছে, তো চলে আসবো পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? সাদা আলোর যে উপাদানটি কাচের প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি বিচ্যুতি হয়। তাহলে যে রঙের আলোটা সব থেকে বেশি বিচ্যুতি হয় সেটা হচ্ছে গিয়ে সবার নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেগুনি। তাহলে বেগুনি কারেক্ট অ্যান্সার চলে আসবে। বেগুনি সব থেকে বেশি বিচ্যুত হয়, এবং সব থেকে কম বিচ্যুত হয় কে? সব থেকে কম বিচ্যুত হয় কিন্তু লাল রঙের আলো। ঠিক আছে, তারপরে চলে আসবো পরের কোশ্চেনে। একটি মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের মান সর্বদা, দেখো পরম প্রতিসারাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোন একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগের থেকে গতিমান কোনো মাধ্যমে আলোর গতি তার থেকে বেশি হয় না, শূন্য মাধ্যমে সব থেকে আলোর গতিবেগ বেশি হয়। তাহলে আমি বলেছিলাম উপরে লব যদি বড় হয় নিচে যদি হর ছোট হয় তাহলে কি হবে? সবসময় একের বেশি হবে। তাহলে একটি মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের মান সর্বদা কি হবে? একের অবশ্যই বেশি হবে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এটা কিন্তু আমি আমার এই চ্যাপ্টারে আলোচনা করেছি। নেক্সট হচ্ছে গিয়ে বলা হয়েছে 1, 2 এবং 3 মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.46, 1.65 এবং 1.31। তাহলে পরে এখানে বলা হয়েছে বেগের যদি আমরা মাধ্যমগুলিতে আলোর বেগ যথাক্রমে V1, V2 এবং V3 যদি হয়, তাহলে পরে তাদের মধ্যে নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক সম্পর্ক হবে সেটা বের করতে হবে। তো দেখো একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিসরাঙ্কের সাথে আলোর বেগের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। মানে যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমের কিন্তু বেগ তত কম হবে, এবং যেই মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেই মাধ্যমের কিন্তু তোমার ঘনত্ব তত বেশি হবে। অর্থাৎ ঘনত্ব বেশি হলে প্রতিসরাঙ্ক বেশি, এবং ঘনত্ব কম হলে বেগ কি হবে? কম হবে। মানে আমি বারবারই একটা এক্সাম্পল মনে রাখবে, যে একটা জনবহুল রাস্তায় তাহলে কি হবে? সেখানে তুমি জোরে দৌড়াতে পারছো না, তাহলে ওখানে ঘন মানে বেশি ডেন্সিটি, সেখানে তুমি জোরে দৌড়াতে পারছো না। বা তুমি মনে করো যে সাপোজ যেই জিনিস ঘন হয় সেই জিনিস কিন্তু সহজে গড়িয়ে যেতে পারে না। যেমন ধরো মেঝেতে তুমি জল ঢাললে আর তেল ঢাললে কে বেশি গতিতে যাবে? সেটা হচ্ছে জল অবশ্যই যাবে, কারণ জলের ঘনত্ব কম। তাহলে কোনো মাধ্যম যদি ঘন হয় তাহলে সেই মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে যেতে পারবে না। তাহলে যেই মাধ্যম যত বেশি ঘন হবে সেই মাধ্যমে আলোর বেগ তত কম হবে। যেই মাধ্যম পাতলা হবে সেই মাধ্যমে আলোর বেগ কি হবে? বেশি হবে। এবং যেই মাধ্যম ঘন হবে সেই মাধ্যমের কিন্তু প্রতিসরাঙ্ক বেশি হবে। এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে যেই মাধ্যম সব থেকে ঘন, সব থেকে কম ঘন সেই মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি হবে,
তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে তিনটে মাধ্যম রয়েছে তার মধ্যে সব থেকে এখানে প্রতিসরাঙ্ক সব থেকে কম, তাহলে এখান থেকে আমরা বুঝে নেব কি এই মাধ্যমে আলোর বেগ কি সব থেকে বেশি হবে। তাহলে এই মাধ্যমে আলোর বেগ কি v3, তাহলে এখানে আমরা প্রথমে লিখবো কি v3। v3 কার থেকে বেশি, তারপরে চলে আসো দেখো এইখানে এই মাধ্যম এর থেকে একটু বেশি, মানে v3 থেকে একটু বেশি প্রতিসরাঙ্ক এখানে এই মাধ্যমে রয়েছে, তাহলে এরপরে কি হবে v1 আসবে, তারপরে কি আসবে, তারপরে আসবে কিন্তু v2। তাহলে এই সিকোয়েন্স যদি আমরা দেখি তাহলে v3 গ্রেটার দ্যান v1 গ্রেটার দ্যান v2, তাহলে v3 এটা অপশন এ তে আছে, গ্রেটার দ্যান v1 গ্রেটার দ্যান v2 এটা অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আর কোশ্চেন নেই। ঠিক আছে, তো এরপরে আমরা পরের ক্লাস করব, পরের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব লেন্স নিয়ে। ঠিক আছে, লেন্সের ব্যাপারটা আসবো এবং হিউম্যান আই এবং কালারফুল ওয়ার্ল্ড নিয়ে। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং এর পিডিএফ গুলো কিন্তু আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব, সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রিপারেশন জারি রাখো।